নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। অ্যালার্জি, আজকের দিনে অ্যালার্জি কিন্তু অনেকের কাছে একটা বড় সমস্যা। এই অ্যালার্জি বিভিন্ন কারণে হয়, আমরা জানি। কারোর খাবারে অ্যালার্জি হয়, কারোর ডাস্টে অ্যালার্জি হয়, কারোর আরও বিভিন্ন কারণে অ্যালার্জি হতে পারে। কিন্তু দর্শক বন্ধুরা, যারা এই অ্যালার্জির শিকার প্রতিনিয়ত, তাদের একটা প্রশ্ন হচ্ছে, আচ্ছা অ্যালার্জি কি সারে? আমাদেরও একটা প্রশ্ন চিকিৎসকের কাছে, অ্যালার্জি কি সারে? সেই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো, আমরা আলোচনা করব এবং তার পাশাপাশি আমরা ডাক্তারবাবুর কাছে অ্যালার্জির যে লক্ষণগুলো ওগুলোকে আরও বেশি নির্ধারিতভাবে জানবো, যাতে একজন মানুষ আরও তাড়াতাড়ি বুঝতে পারেন, হ্যাঁ এই সিমটমটা তো আমার আছে, তাহলে তো আমার এটা অ্যালার্জি হতেই পারে। আসুন কথা বলি ডাক্তারবাবুর সাথে। নমস্কার স্যার। আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন প্রখ্যাত ইমিউনোলজিস্ট এবং পালমোনোলজিস্ট প্রফেসর ডক্টর শৈবাল মৈত্র। স্যার নমস্কার। আজকে মূলত যে বিষয়টা নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাইবো, যে অ্যালার্জি যেভাবে দিনে দিনে বেড়ে যাচ্ছে, মানুষ অনেক সময় বুঝতেই পারে না যে আমার এটা অ্যালার্জি। কোন 5টা লক্ষণে মানুষ বুঝবে যে হ্যাঁ এটা আমার অ্যালার্জি হলেও হতে পারে? আপনি কি বলবেন? আসলে অ্যালার্জি নিয়ে আমরা যখন কথা বলি তখন আমরা বলতে চাই যে অ্যালার্জি কিন্তু একটা মেকানিজম অফ ডিজিজ, বুঝেছেন তো? এখন সেটা বিভিন্ন অর্গানে যদি সেটা এফেক্ট করে তাহলে হচ্ছে সেটা সেইভাবে তার লক্ষণটা দেখা যায়। ধরুন হচ্ছে কারো সর্দি লাগছে, ঘন ঘন হাঁচি হচ্ছে, নাকের মধ্যে চুলকাচ্ছে, বা হচ্ছে নাক দিয়ে জল পড়ছে, নাক ব্লক হয়ে যাচ্ছে, এই ধরনের সিমটম যখন থাকে সেগুলোকে আমরা বলি অ্যালার্জিক রাইনাইটিস। চোখ লাল হয়ে যাচ্ছে, চোখ চুলকাচ্ছে, চোখ দিয়ে জল পড়ছে, যেমন অ্যালার্জিক কনজাংটিভাইটিস। মাথা ভার হয়ে থাকছে, মাথা খুব টায়ার্ড লাগছে এবং হচ্ছে মাথা যন্ত্রণাও করছে, সেগুলো এবং অ্যালার্জিক সাইনোসাইটিস বা রাইনোসাইনোসাইটিস হতে পারে। যখন কারো হচ্ছে ঘন ঘন হচ্ছে বুকে চাপ ধরে আসছে, বা বুকে সাঁই সাঁই আওয়াজ করছে, বা বাচ্চাদের খুব কাশি অনেক লম্বা হচ্ছে থাকছে, মানে অনেকদিন কাশি থাকছে, তো হচ্ছে সেগুলোকে এবং আমরা বলি অ্যালার্জিক অ্যাজমা, এগুলো সিমটমস। এছাড়া যদি হচ্ছে গায়ে কারো হচ্ছে মানে কোনো র্যাশ বেরোচ্ছে, আমবাতের মতো ফুলে যাচ্ছে, এগুলোকে আমরা বলি আর্টিকেরিয়া। যে আর্টিকেরিয়াটা যদি হতে পারে কোনো খাবার খাওয়ার সঙ্গে 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 হলো, সেটাকে আমরা বলি ফুড ইনডিউসড আর্টিকেরিয়া বা ফুড অ্যালার্জি, বা সে কোনো ওষুধ খেয়েও হতে পারে, সেটাকে আমরা তখন ড্রাগ অ্যালার্জি বলি। এছাড়া হচ্ছে ফুড অ্যালার্জির অন্যান্য হচ্ছে সিমটম থাকে, যেমন হচ্ছে আমি যেটা বললাম যে গায়ের মধ্যে হচ্ছে র্যাশ বেরিয়ে যাওয়া, ফুলে যাওয়া, আমবাতের মতন হওয়া। এছাড়াও হচ্ছে কারো কারো এমনও হতে পারে যে তার হচ্ছে সেটার সঙ্গে তার বুকে চাপ ধরে এলো, সাঁই সাঁই আওয়াজ করছে, সেগুলো সিমটমস হতে পারে। বা এইগুলোর সঙ্গে কোনো হচ্ছে পেটে ব্যথা করছে বা হচ্ছে বমি হচ্ছে, তার স্কিন সিমটমস প্লাস তার হচ্ছে এই সিমটমগুলো একসঙ্গে থাকবে, যেগুলো আমরা ফুড অ্যালার্জি সিমটম বলে থাকি। এছাড়াও যেটা হচ্ছে যেটা আমাদের হচ্ছে জানা উচিত, যে কিছু সংখ্যক মানুষের সে কোনো খাবার খেলো বা কোনো ওষুধ খেলো, সঙ্গে সঙ্গেই তার খুব অস্বস্তি হতে শুরু করলো, বা তার হচ্ছে ব্লাড প্রেশারটা ফল করে গেল, সে অজ্ঞান হয়ে গেলেন এবং সে হচ্ছে কোল্যাপস করে গেল। এটা খুব সিভিয়ার ফর্ম অফ মনে হচ্ছে অ্যালার্জিক অসুখ, যেটাকে আমরা বলি অ্যানাফাইল্যাক্সিস। সেই অ্যানাফাইল্যাক্সিসটাও কিন্তু অ্যালার্জি এক ধরনের হচ্ছে অ্যালার্জি স্পেকট্রামেরই অসুখ। সেটা খাবার থেকেও হতে পারে, সেটা ওষুধের থেকেও হতে পারে, সেটা কোনো ইনসেক্ট, কোনো হচ্ছে মৌমাছি কামড়ালো সেখান থেকেও হতে পারে, এবং বিভিন্ন আদার ফ্যাক্টরস থাকে যেখান থেকে হচ্ছে যে সিমটমটা হতে পারে। তো এই ধরনের সিমটম যদি কারো থাকে, সে যেন অবশ্যই সে অ্যালার্জি কতটা তার মাথায় আসে এবং তারপরে সেটা সেই কোনো চিকিৎসকের কাছে গিয়ে সেটা নিয়ে আলোচনা করে। এই সুচিকিৎসক তিনি বলে দেবেন যে তার কোনো পার্টিকুলার অ্যালার্জি সমস্যা আছে কি নেই। একদম। স্যার, আমাদের দর্শক বন্ধুরা আপনার অনুষ্ঠান দেখে আমাদের 2-3টে প্রশ্ন করেছেন, আমি একটু প্রশ্নগুলো আপনার কাছে করব। প্রথমত, অনেক দর্শক বন্ধু বলছেন যে আমার রাত্রিবেলা গলা শুকিয়ে যায়। এই গলা শুকিয়ে যাওয়ার সাথে কি অ্যালার্জির কোনো রিলেশন থাকতে পারে? দেখুন, ইউজুয়ালি হচ্ছে আমাদের যে আমাদের খাদ্য নালীটা, আমাদের মুখ, সেটা কিন্তু খুব সেটা হচ্ছে মানে স্যালাইভেশন দিয়ে সেগুলো ময়েস্ট থাকে।
এখন হচ্ছে গলা শুকিয়ে যাওয়া রাত্রিবেলা যে সিমটমটা অনেকে বলে, এটা কখন হয়? যখন সে নাক দিয়ে নিঃশ্বাস না নিয়ে মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে। আচ্ছা। এখন যখন সে ঘুমের মধ্যে মুখ দিয়ে বেশি নিঃশ্বাস নিচ্ছে, তার মানে আমরা নাক দিয়ে নিলে কিন্তু আমাদের যে হাওয়াটা হচ্ছে, নাকের একটা ভেন্টিলেশন হচ্ছে ক্যাপাসিটি আছে, তারা ওই হাওয়ার মধ্যে মানে এটাকে হিউমিড বানিয়ে দেয়, আরো বেশি আর্দ্রতাও বাড়িয়ে দেয়, এবং সেটা টেম্পারেচারটা বডি টেম্পারেচারে নিয়ে আসে। কিন্তু এই ভেন্টিলেটরি ফাংশনটা কিন্তু মুখ দিয়ে নিঃশ্বাস নিলে হয় না। তো সাধারণত কি হয়, মুখ দিয়ে আমরা যে নিঃশ্বাসটা নিচ্ছি সেটা অনেক ড্রাই এয়ার, যখনই সেটা ড্রাই এয়ার যাচ্ছে তখন সেটা হচ্ছে আমাদের গলার থেকে যে হচ্ছে আর্দ্রতা সেটাকে টেনে নেয়, তাতে তার গলা হচ্ছে শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন অনেকে মুখ দিয়ে কখন নিঃশ্বাস নেয়, হাঁ করে ঘুমাচ্ছে, বা যদি তার একটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকে, তখন অনেক সময় দেখা যায় সে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে, সে নাক ডাকছে, বা অনেক হচ্ছে বাচ্চাদের মধ্যে এরকম অ্যাডিনয়েড গ্ল্যান্ড হচ্ছে বড় আছে, বা কোনো হচ্ছে নাকের প্যাসেজটা হচ্ছে ব্লক হয়ে আছে, তখন ঘুমের মধ্যে তারা হচ্ছে মুখ দিয়ে নিঃশ্বাস নেয়। এনি ফর্ম অফ মাউথ ব্রিদিং বিকজ অফ এনিথিং কিন্তু হচ্ছে গলাটাকে শুকিয়ে দেয়। তো ন্যাচারালি এটা হচ্ছে কোনো অ্যালার্জিক কারণের জন্য হতে পারে, অথবা নন অ্যালার্জি যেটা আমি বললাম অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা অ্যাডিনয়েড এনলার্জমেন্ট, তার থেকেও হতে পারে। সকালবেলা হাঁচি, এটা কি কোনো ডেঞ্জার সাইন? সকালবেলা হাঁচিটা খুব টিপিক্যালি এটা সাইন অফ অ্যালার্জিক রাইনাইটিস। তার মানে আমরা সারা রাত ঘুমিয়ে থাকি, এবং যখন আমরা ঘুমাচ্ছি তখন হচ্ছে যে ডাস্ট পাইপ যেগুলো আমাদের হচ্ছে ম্যাট্রেসের মধ্যে, বালিশের মধ্যে, তোষকের মধ্যে আছে, সেগুলোকে আমরা ইনহেল করছি। যখনই আমরা সকালবেলা ঘুম থেকে উঠছি তখনই হচ্ছে আমার প্রচণ্ড হচ্ছে হাঁচি শুরু হচ্ছে, বিকজ অফ দ্য হোল নাইট ডাস্ট পাইপ এক্সপোজারের জন্য। তো এটা কিন্তু যে টিপিক্যাল সিমটম অফ অ্যালার্জিক রাইনাইটিস, যার প্রতি সকালে এরকম হচ্ছে তার অবশ্যই হচ্ছে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ ডাস্ট মাইট অ্যালার্জিকে যদি আমরা ইনিশিয়াল স্টেজে না হচ্ছে সেটার হচ্ছে ট্রিটমেন্ট করি, পরবর্তী সময় সেটা বড় অন্যদিকে হচ্ছে টার্ন নিতে পারে। আরও একজন দর্শক বন্ধু বলেছেন যে অ্যালার্জি হলে কোন কোন খাবারগুলো আমাদের পুরোপুরিভাবে এড়িয়ে চলতে হবে। মানে অ্যালার্জি হলে খাবার, এরকম প্রশ্ন তখনই আসে যদি কারো কোনো ফুড অ্যালার্জি হয়। আমাদের দেশে এখনো কিন্তু ফুড অ্যালার্জির ইনসিডেন্স ইজ ভেরি ভেরি লো মানে রাদার দ্যান হচ্ছে মানে যখন আমরা কম্পেয়ার করি টু সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ইউএসএ, তার থেকে অনেক কম। তার জন্য অনেক কিছু কারণ যেটা হচ্ছে আছে আমাদের দেশে, অনেক কিছু সেটার জন্য সেটা এখনো কম আছে। তো ন্যাচারালি আমরা যেটা বলি যে হচ্ছে ফুড অ্যালার্জি ইটসেলফ ইজ ভেরি লো ইন দ্য কান্ট্রি, তাহলে আপনি শুধু শুধু খাবার অ্যাভয়েড করবেন কেন? নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হতে পারে। এখন যদি কারোর সত্যিকারের ফুড অ্যালার্জি থাকে তাহলে তাকে সেই ফুড অ্যালার্জি খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। এখন সেই এটা নির্ধারণ করবে একজন চিকিৎসকই যে তাকে দেখছে। মোস্ট কমন হচ্ছে ফুড আইটেমস, যেটা ওয়ার্ল্ড ওয়াইড 90% অফ ফুড অ্যালার্জির কারণ, সেটা হচ্ছে মাত্র কয়েকটা। সেটা কি কি? সেটা হচ্ছে ডিম, সেটা হচ্ছে দুধ, সেটা হচ্ছে মাছ, সেটা হচ্ছে গমের জিনিস, তারপরে হচ্ছে পিনাট, তারপরে হচ্ছে অন্য ট্রিনাটস যেগুলো আছে, তারপরে হচ্ছে সয়াবিন, তারপরে শেলফিশ মানে চিংড়ি মাছ, কাঁকড়া, এসব সামুদ্রিক মাছ, এইসবগুলো, আর তিল। এই 9টা খাবার কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড 90% ফুড অ্যালার্জির কারণ। কিন্তু তার মানে এই নয় যে আপনার অ্যালার্জি আছে মানে আপনি সবগুলো অ্যাভয়েড করলেন, সেটা একদমই নয়। আমি আবার যেটা বলবো, আমাদের ইন্ডিয়ানসদের মধ্যে ফুড অ্যালার্জি ইজ ভেরি ভেরি লো। ইট মেবি অ্যারাউন্ড হচ্ছে 1% to 2%, তার থেকে বেশি নয়। তো এই জন্য তার শুধু খাবার অ্যাভয়েড করার প্রয়োজন নেই। হ্যাঁ, যদি কারো ডিরেক্টলি কোনো খাবার খেয়ে সমস্যা হচ্ছে এবং সেটা বারবার হচ্ছে, যখনই সে খাচ্ছে তখনই হচ্ছে, তখনই সে ডাক্তারের পরামর্শে তবেই সে খাবারটা বন্ধ করবে, নিজের থেকে কিছু বন্ধ করার প্রয়োজন নেই। ঠান্ডা লাগা আর অ্যালার্জিকে অনেকেই গুলিয়ে ফেলছেন, বুঝতে পারছেন না যে পার্থক্যটা কোথায়। আপনি একটু যদি বলে দেন যে ঠান্ডা লাগা কোনটা আর অ্যালার্জি কোনটা। দেখুন, দুটোই কিন্তু খুব লিঙ্কড। আমরা ঠান্ডা লাগা কি বলি?
যখন আমাদের কোনো ভাইরাল ইনফেকশন হলো, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট বা মেনলি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ভাইরাল ইনফেকশনকে আমরা খুব কমনলি ঠান্ডা লেগে গেছে বলি। তো এখন যাদের অ্যালার্জি হয় তাদের মধ্যে এই রেসপিরেটরি ভাইরাসের ইনফেকশন হওয়ার চান্সেসটাও বেড়ে যায়, এবং যখনই হচ্ছে এই রেসপিরেটরি ভাইরাল ইনফেকশনসগুলো হয় সেই শ্বাসনালীগুলোর মধ্যে প্রদাহটাও বাড়িয়ে দেয়, তার অ্যালার্জিক সিমটমসগুলোও বাড়ে। তো মানে ভাইরাল ইনফেকশনস আর হচ্ছে অ্যালার্জিস কিন্তু ভেরি মাচ ক্লোজলি লিঙ্কড। তবে যদি কারো দেখা যায় যে জ্বর হচ্ছে, জ্বরের সঙ্গে তার হচ্ছে হাঁচি, সর্দি, চোখ লাল লাল হয়ে যাওয়া, কাশি বা গা ম্যাচ ম্যাচ করছে বা জ্বর জ্বর ভাব ভাব লাগছে, তখন কিন্তু এটা মোর টুয়ার্ডস এ সাইন অফ ইনফেকশন, মানে ঠান্ডা লেগে গেছে, বিকজ অফ ভাইরাল রেসপিরেটরি ইনফেকশনস। কিন্তু অন্যদিকে যদি তার হচ্ছে জ্বর নয় বা গা ম্যাচ ম্যাচ করা নয় বা জ্বর জ্বর ভাব নয়, কিন্তু তার খুব হাঁচি হচ্ছে, তার চোখ লাল হয়ে যাচ্ছে, তার নাকের ভেতরে চুলকাচ্ছে, নাক দিয়ে জল পড়ছে, এগুলো কিন্তু মোর সিমটমস অ্যালার্জিক রাইনাইটিস। এগুলো কিন্তু ঠান্ডা লাগার ব্যাপারটা নেই, এটা কিন্তু অ্যালার্জিক রাইনাইটিসের সিমটমস। একেবারে। স্যার, আরেকটা প্রশ্ন হচ্ছে যে অনেকেই বলছেন যে অ্যালার্জি কি সারে? এটা একটা খুবই সুন্দর প্রশ্ন। এটা অবশ্য আমিও অনেক সময় নিজেকে করি যে আচ্ছা অ্যালার্জি কি সারে। তো সেই উত্তরটা দিতে গেলে আমাকে একটু বুঝতে হয় যে সারে মানেটা কি। আমি সারে মানে কি বুঝছি, বা আমার সম্মুখীন যে পেশেন্ট বসে আছে সে সারে মানে কি বুঝছে। তো আমি নিশ্চয়ই বলবো যে আমার সামনে যে পেশেন্ট বসে আছে সে সারে মানে এটাই বুঝবে যে হচ্ছে আমার কোনো সাইন সিমটমস হচ্ছে না, আমাকে রেগুলার ওষুধ দিতে হচ্ছে না, আমার কোনো অ্যাক্টিভিটি কোনো হচ্ছে কিছুতে হ্যাম্পার হচ্ছে না, আমি নর্মাল লাইফ লিড করতে পারছি। আমার তো এটাই দরকার, আমার সারা ডেফিনিশন তো এইটাই একটা পেশেন্ট হিসেবে। যদি এইটাই ডেফিনিশন হয় তাহলে অ্যালার্জি সারে। কিন্তু অ্যাজ এ ডাক্তার হিসেবে আমি কি জানি? ডাক্তার হিসেবে আমি জানি যে অ্যালার্জি হচ্ছে একটা কমপ্লেক্স ডিজিজ, যেটা হয় বিকজ অফ অ্যান অ্যাবারেন্ট কিছু জেনেটিক চেঞ্জেসের জন্য, যেটা এনভায়রনমেন্টের সঙ্গে হচ্ছে রিয়াক্ট করে সেই ডিজিজটা ফর্ম করে। যেহেতু এটা জেনেটিক্যালি ইমপ্রিন্টেড ডিজিজ, তো সেটা তো আমরা চেঞ্জ করতে পারবো না, আমাদের সারা জীবন তো সেই ইমপ্রিন্টটা শরীরের মধ্যে থাকবেই। এখন সেটা ম্যানিফেস্ট করবে কি করবে না সেটা ডিপেন্ড করছে যে বডির কিভাবে রেসপন্ড করছে, কোন এনভায়রনমেন্টের মধ্যে আছে। তারপরে বডির রিঅ্যাক্টিভিটিটাও হচ্ছে একটা পার্টিকুলার টাইমে যদি আমরা কমিয়ে আনি, পরবর্তী সময় আমাদের ক্লাইমেট চেঞ্জে কিভাবে হচ্ছে ক্লাইমেটটা চেঞ্জ হবে, আবার সেই প্রদাহটা হচ্ছে আসতে পারে, কারণ সেই ইমপ্রিন্টটা তো বডির মধ্যে আছে। এবং শুধু তাই নয়, আমরা এই টেন্ডেন্সিটা কিন্তু হচ্ছে আমরা আমাদের চিলড্রেনদের মধ্যেও ট্রান্সমিট করে দেবো, বিকজ টু দ্য জেনেটিক ট্রান্সমিশন। তো সেই অর্থে যদি আমি বলি একজন ক্লিনিশিয়ানের পার্সপেক্টিভে অ্যালার্জি সারে না, তাহলে কি হচ্ছে? তাহলে যদি আমি হচ্ছে আমার পেশেন্টের কথায় যাই বা আপনাদের কথায় যাই, তাহলে আপনাদের পার্সপেক্টিভে অ্যালার্জি সারে। ডেফিনেটলি আজকাল যে চিকিৎসার যা উন্নতি হয়েছে সেইটার জন্য আমরা এমন একটা জায়গা আপনাকে নিয়ে আসতে পারি যেখানে আপনার রেগুলার ওষুধ নিতে হবে না, আপনাকে হচ্ছে এই হচ্ছে সাইন সিমটমসে ভুগতে হবে না, বা হচ্ছে আপনার লাইফস্টাইলেও কোনো হচ্ছে চেঞ্জেস হবে না, আপনি নিজের অ্যাক্টিভ লাইফ লিড করতে পারবেন। এটা অন্য যে কোনো আর 5টা মানুষ লিড করতে পারে। কিন্তু হ্যাঁ, আপনার ভিতরে কিন্তু জেনেটিক্যালি ইমপ্রিন্টটা রয়ে গেছে। পরবর্তী সময়ে ক্লাইমেটের অবস্থা কি হবে, কি চেঞ্জেস আসবে, কোন ভাইরাস আবার আসবে, থেকে আবার কিন্তু হচ্ছে জিনিসটা সামনে আসতে পারে, এবং আপনি সেই জেনেটিক টেন্ডেন্সিটা কিন্তু ট্রান্সমিটও করবেন আপনার চিলড্রেনদের মধ্যে। এইটা যদি আপনি মাথায় রেখে বোঝেন জিনিসটা, আপনার পক্ষে ক্লিয়ার হবে যে অ্যালার্জি নির্ভরগুলি সারে। সেই এটা উত্তরটা হচ্ছে একটু কমপ্লেক্স। একেবারেই স্যার, আমরা বুঝতে পেরেছি। স্যার, আপনি তো দীর্ঘদিন ধরে এই ধরনের মানুষদের চিকিৎসা করছেন। এই ধরনের পেশেন্টরা কোন ভুলগুলো করে যার জন্য তাদের অ্যালার্জিটা নিয়ন্ত্রণ হয় না, বা পেশেন্টের কথায় যেটা আপনি বললেন যে সারে না? দেখুন, যেটা আমি সবসময় হচ্ছে বলি, অ্যালার্জি সারানো অনেকটাই কিন্তু হচ্ছে পেশেন্টের নিজের হাতে কেমন, যেমন তার লাইফস্টাইল চেঞ্জেস, তার খাওয়া দাওয়া,
এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি কেউ স্মোক করছে বা যদি কেউ হচ্ছে একটা পলিউটেড এনভায়রনমেন্টের মধ্যে থাকছে এবং সে নিজের ঘরের মধ্যেই খুব বেশি পলিউশন করে রেখেছে, তাহলে কিন্তু তার অ্যালার্জি সারানোর চান্সেস কম। সেকেন্ড থিং হচ্ছে যেটা আমরা বলি যে হচ্ছে সে তার চিকিৎসকের পরামর্শে রেগুলার ওষুধটা নিয়ে যাচ্ছেন কিনা। অ্যালার্জি সিমটমসগুলো হয়তো মাঝে মাঝে হয়, কিন্তু প্রদাহটা কিন্তু কন্টিনিউয়াসলি থাকে। তো যতক্ষণ আপনার চিকিৎসক বলছে না যে আপনি ওষুধটা বন্ধ করুন, আপনাকে এখন আর ওষুধ নিতে হবে না, তখনই যেন সে ওষুধ বন্ধ করে। সে নিজের থেকে যেন ওষুধ বন্ধ না করে দেয়। এই ভুলটা সবাই খুব কমনলি করে, সে ভালো হয়ে গেলে ওষুধটা বন্ধ করে দিল, কিন্তু প্রদাহটা তো আন্ডারলাইন সারলো না। কিছুদিন পর আবার প্রদাহটা বাড়লো বিকজ অফ দ্য এনভায়রনমেন্টাল হচ্ছে ট্রিগার্স, আবার সিমটমটা চলে এলো। তার মানে কন্টিনিউয়াস মেডিসিনটা নেওয়া, আচ্ছা, ডাক্তারের ফলো আপে থাকা, লাইফস্টাইলটাকে হচ্ছে ঠিক করা, নিজের ডায়েটের দিকে নজর দেওয়া, এবং অবভিয়াসলি মানে আদার অ্যাক্টিভিটি, যেমন আমরা এখন বলি স্ক্রিন টাইমটা কমানো, তারপরে মোবাইলের মধ্যে ঘন্টার পর ঘন্টা অনেকে মোবাইল নিয়ে আছে, সেই রেডিয়েশন এফেক্ট অ্যালার্জিসগুলো বাড়ে, এবং অবভিয়াসলি গুড স্লিপ, অ্যাডিকুয়েট ফিজিক্যাল অ্যাক্টিভিটি, প্রপার ডায়েট, এই সবগুলোই ইম্পর্টেন্ট। সবগুলোই যদি কেউ হচ্ছে করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী হচ্ছে সে চলে, সে অ্যালার্জির থেকে সে বেরিয়ে আসতে পারে। শেষে আমার দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে যে অ্যালার্জি থেকে কি কোনো বড় রোগ হতে পারে? দেখুন, অ্যালার্জি ইটসেলফ ইজ এ বড়ই অসুখ ইন দ্য সেন্স কি ম্যানিফেস্টেশন ইন ডিফারেন্ট অর্গানস ডিফারেন্ট টাইপের হয়। আর আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, অ্যালার্জি কিন্তু যে প্রোগ্রেসিভ ডিজিজ, মানে আজকে ধরুন যার স্কিন অ্যালার্জি মানে এটোপিক ডার্মাটাইটিস হচ্ছে, পরবর্তী সময় কিন্তু সেটা প্রোগ্রেস করে অ্যাজমার দিকে টার্ন নেবে, অ্যালার্জিক রাইনাইটিসের দিকে টার্ন নেবে, তার ফুড অ্যালার্জি হতে পারে, তার অ্যানাফাইল্যাক্সিসের মতন হচ্ছে সাংঘাতিক অসুখ হতে পারে, তার ড্রাগ অ্যালার্জিস হতে পারে। সো বিভিন্ন ম্যানিফেস্টেশন অ্যালার্জিক ডিজিজ, কিন্তু তার মধ্যে কিছু কম সিভিয়ার, কিছু ইজ ভেরি সিভিয়ার, স্পেকট্রামটা এতটাই ওয়াইড, এবং অ্যালার্জি সবসময় ইটস প্রোগ্রেসেস ওভার এ পিরিয়ড অফ টাইম ইন এ পার্টিকুলার ইন্ডিভিজুয়াল। তার মানে অ্যালার্জি মানেই এটা কিন্তু খুব ট্রিভিয়াল অসুখ নয়, এটা কিন্তু জাস্ট দ্য বিগিনিং অফ দ্য ডিজিজ, এটা লাইফ লং কিন্তু এটা থাকে, বিভিন্ন মানে ফর্মে ম্যানিফেস্ট করে। এই জন্য সেটাকে প্রথমেই তাকে ট্রিট করা, সেই হচ্ছে ইনিশিয়াল ডিজিজটাকে হচ্ছে সারানো এবং প্রোগ্রেশনটাকে আটকানো, এটাই কিন্তু মেন এখন হচ্ছে চিকিৎসার নিয়ম হয়ে গেছে অ্যালার্জির ক্ষেত্রে। অবশেষে অ্যালার্জি কি আমাদের ব্রেনে এফেক্ট করে? এটা ভেরি ইন্টারেস্টিং হচ্ছে একটা ডোমেইন যেটা হচ্ছে ওপেন হচ্ছে এখন, তার প্রচুর কাজ হচ্ছে, যেটাকে আমরা বলি সাইকো নিউরো ইমিউনোলজি। সাইকো নিউরো ইমিউনোলজি অর্থাৎ পিএনআই যেখানে আমরা বলি, যে সেখানে কিন্তু দেয়ার আর মাল্টিপল আদার হচ্ছে ডিজিজ, যেগুলো কিন্তু অ্যালার্জির সঙ্গে লিঙ্কড ডিজিজ, যেগুলো কিন্তু ব্রেনের অসুখ। যেমন এর মধ্যে আমরা একটা খুব কমন ডিজিজ নিয়ে যেটা আমরা কথা বলি অনেক ক্ষেত্রে, মেনলি বাচ্চাদের ক্ষেত্রে, যেটা হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। এই অটিস্টিক বাচ্চারা কিন্তু এই ডিজিজটা কিন্তু ইজ সামওয়াট লিঙ্কড টু সাম অফ দ্য অ্যালার্জিক ডিজিজেস, যেটাকে স্পেকট্রামের মধ্যে আসে। তো সেই দিকে বলতে গেলে যে অ্যালার্জিটা ডিরেক্টলি ব্রেনকে এফেক্ট করে সেরকম নয়, কিন্তু হ্যাঁ, দেয়ার আর মেনি ডিজিজেস যেটা অ্যালার্জিক স্পেকট্রামের মধ্যে আসে। সেখানে কিন্তু বেশ কিছু মানে নিউরোলজিক্যাল ডিজিজও আছে, যেমন আমি একটা নাম বললাম অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। থ্যাংক ইউ স্যার। আমাদের দর্শক বন্ধুদের অনেকগুলো প্রশ্ন ছিল এবং সেগুলো তারা আপনার কাছ থেকে জানতে চেয়েছেন, আপনি খুব সুন্দরভাবে আমাদের বোঝালেন। তো আশা করি দর্শক বন্ধুরা এর দ্বারা আপনারা বুঝতে পারলেন যে অ্যালার্জি যাদের রয়েছে তাদের কোন কোন গুরুত্বপূর্ণ দিকগুলো অ্যালার্জি সারে কিনা, এবং কোন ভুলগুলো একেবারে অ্যালার্জিতে যারা ভুগছেন সেগুলো করলে চলবে না। স্যারকে ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ আলোচনায় থাকার জন্য। আপনারা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। সকলে ভীষণ ভালো থাকুন, কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন। আপনাদের ভালো থাকার জন্যই আমাদের এই অনুষ্ঠান। ধন্যবাদ। নমস্কার।